ঈদ উত্তর এই আয়োজনে কিছু বলার আগে, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এটি ময়মনসিংহে অবস্থিত, এবং প্রতি বছরই আমরা 40 জন স্টুডেন্ট ভর্তি করাই আমাদের বিভাগে। সুতরাং আমি ডিরেক্টলি স্টুডেন্টের সঙ্গে কানেক্টেড থাকি, যারা স্কুল কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। যেহেতু আমি ছাত্রদের সঙ্গে সরাসরি কানেক্টেড থাকি, আমি জানি যে ছাত্ররা কি চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং বিশ্ববিদ্যালয়ের জীবনটা পার করে কত ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে। আমি তার দুই একটি উদাহরণ এখানে দিতে চাই। লাস্ট যে ইনটেকটা আমাদের হলো 2023-24 শিক্ষাবর্ষ, সেখানে আমরা একজন ছাত্র পেয়েছি, সে কমপ্লিটলি প্যারালাইজড ইন আ সেন্স, সে আসলে কোনো রকম ভাবে মুভমেন্ট করতে পারে না, সবসময় হুইল চেয়ারে থাকে এবং তার হাত দুটো শুধু 50% সচল আছে, এবং এই যোগ্যতা নিয়েই সে বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় ভর্তি হয়েছে আমাদের বিভাগে। সে স্কুল থেকে ক্লাস 6 থেকে তার এই একটা অসুখ সৃষ্টি হয়েছে, এবং তার মা, তার বাবা, তার ফ্যামিলি তাকে স্কুলে নিয়ে যায়, নিয়ে আসে, ক্লাসরুমে তাকে বসিয়ে দেয়, আবার বের করে নিয়ে আসে। এভাবে স্কুল কলেজ পার করে এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে। এবং এই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় আমি দেখেছি আমাদের বিভাগটা দোতলায় এবং 3তলা মিলিয়ে তার মা, তার কয়েকজন ফ্রেন্ড মিলে এইভাবে ধরে ধরে সম্পূর্ণ ধরে তাকে আস্তে আস্তে দিয়ে ক্লাসরুমে বসিয়ে রাখে। সেই চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হচ্ছে। এমন অনেক স্টুডেন্ট আমি দেখেছি যার বাবা নেই, শুধুমাত্র মা, বিধবা মা, তার কোনো ভাই নেই, কোনো ইনকামের কোনো মানুষ তার পরিবারে নেই। সে মেয়েটি নিজে নিজে কলেজ পাশ করেছে, টিউশনি করে কলেজ পাশ করেছে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এখনো টিউশনি করে সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা খরচ চালাচ্ছে। রিসেন্টলি একটা এক্সাম্পল দিতে চাই। আমাদের এক স্টুডেন্ট, একটা মেয়ে, তার বাবা মালয়েশিয়াতে চাকরি করতেন, দীর্ঘ 5 বছর থেকে মালয়েশিয়ায় ছিলেন। হঠাৎ করে আমাদের ফাইনাল পরীক্ষা, সেই মেয়েটার ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে যখন, পরীক্ষা রুটিন হয়ে গেছে, পরে তার বন্ধুরা এসে আমাকে ফোন করে বলছে যে স্যার, এই পরীক্ষাটা পেছাতে হবে। বললাম কারণ কি? সে বলল আমাদের এক বন্ধু, তার বাবা মালয়েশিয়াতে মারা গেছে এবং 3 দিন হলো মারা গেছে, লাস্টে এখনো বাংলাদেশে আসেনি। লাশ আসতে হয়তো আরো কিছু ফর্মালিটিস থাকে, বিদেশ থেকে লাশ বাংলাদেশে আসতে। পরে পরীক্ষা আমি পেছালাম। আমি খোঁজ খবর নিয়ে জানলাম একমাত্র ইনকামের মানুষ ছিলেন সেই বাবা, যিনি মালয়েশিয়া থেকে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। এখন সেই মেয়েটির আর কোনো উপায় নেই। সেই মেয়েটিও বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত স্ট্রাগলিং করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এরকম আমি যদি গল্প বলে শেষ হবে না। এটি তো বাংলাদেশ, মোটামুটি প্রত্যেক ফ্যামিলির যে বাচ্চারা আছেন তাদেরকে নানান রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে কিন্তু যেতে হয়। তো আলহাজ বিলায়েত হোসেন যে শিক্ষাবৃত্তি যে আয়োজনটি, আমি মনে করি এটি একটি অনন্য উদ্যোগ, যে সারা বাংলাদেশের যে মানুষ, ছাত্ররা চ্যালেঞ্জের মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে যায়, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়, সেটা সেই শিক্ষাকে বেকভার করার জন্য, সেই শিক্ষাকে সহযোগিতা করার জন্য আলহাজ বিলায়েত হোসেন শিক্ষাবৃত্তি সত্যি খুব দারুণ একটা ভূমিকা রাখছে। একটি মানুষকে আসলে নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, শুধু অর্থনৈতিক চ্যালেঞ্জ না। একটা মানুষকে
একটা ছেলেকে একটা মেয়েকে অনেক সময় সাংস্কৃতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, অনেক সময় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, অনেক সময় ধর্মীয় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, ইত্যাদি চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হয়। এটি হলো মূলত আমাদের শিক্ষার উদ্দেশ্য, যে কিভাবে আমরা আমাদের মাথাকে কাজে লাগিয়ে, ব্রেনকে কাজে লাগিয়ে, ওই যে প্রথম যে গল্পটা বললাম যে প্যারালাইজড একটা ছেলে, সে শুধুমাত্র তার ব্রেনটা সচল আছে, সে ব্রেনটাকে কাজে লাগিয়ে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। তো আমাদের আসলে প্রত্যেকেরই সে ব্রেনটা আছে। হয়তো আমরা অর্থনৈতিক সংকটে থাকি, হয়তো নানামুখী সংকটের মধ্যে দিয়ে থাকি, কিন্তু আমাদের ব্রেনটা যেহেতু সচল আছে, এইটাকে আমাদের কাজে লাগাতে হবে। এটাই আমার সম্পদ। আমরা নিশ্চয়ই স্টিফেন হকিংসের নাম শুনেছি, যে ব্রিফ হিস্ট্রি অফ টাইম থেকে কিন্তু ওয়ার্ল্ড বিখ্যাত একজন সায়েন্টিস্ট। সে কিন্তু কমপ্লিট প্যারালাইজড, সে কিন্তু হুইল চেয়ারে তার জীবন যাপন করেছেন, এবং হুইল চেয়ারেই কিন্তু আমরা আমাদের একটা নতুন একটা প্রযুক্তি এসেছে, ব্রেন কম্পিউটার ইন্টারফেসিং, অনেকে হয়তো আপনারা নাম শুনেছেন। সেই প্রযুক্তি ব্যবহার করে সে ব্রিফ হিস্ট্রি অফ টাইম লিখেছেন, এবং সেটি পুরো ওয়ার্ল্ডকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে। তার মানে আমাদের মাথা, আমাদের মস্তিষ্ক যতক্ষণ সুস্থ থাকবে ততক্ষণ আমরা শক্তিশালী, ততক্ষণ কোনো বাধাই আসলে বাধা না। সেইটাকে মাথায় রেখে আসলে আমাদের পড়াশোনা করতে হবে, আমাদের উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে, আমাদের গবেষণা করতে হবে। আমাদের নানামুখী সংকট কিন্তু আছে, প্রত্যেক ফ্যামিলিতেই আছে। সেইগুলোকে কিভাবে আমার এই সুস্থ ব্রেনটাকে কাজে লাগিয়ে আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা আমাদের পরিবারকে, আমার দেশকে, আমার সোসাইটিকে আমরা একটা ভালো অবস্থানে নিয়ে যাব, সেটি মূলত আমাদের শিক্ষার উদ্দেশ্য। আমি খেয়াল করে দেখেছি, এখানে কিন্তু লেখা আছে মেধা মননে আলোকিত হোক আগামী প্রজন্ম। এই আলহাজ ব্ল্যাক হোসেন শিক্ষাবৃত্তির উদ্দেশ্য কিন্তু এটাই, মেধা এবং মননকে আলোকিত করা। তো মেধা, আমার যে মেধা আছে সেটার প্রমাণ হলো এখানে যারা স্টুডেন্ট আছে, তোমাদের একটা ট্রান্সক্রিপ্ট আছে যেখানে লেখা আছে জিপিএ 5। কিন্তু মননকে কিভাবে আলোকিত করা যায় সেটার জন্য কিন্তু কোনো সার্টিফিকেট থাকে না, সেটা কিন্তু লিখিত কোনো প্রমাণ থাকে না। সুতরাং সেই মননকে, সেই অদৃশ্য যে শক্তি, সেটিকে কিভাবে আমরা আলোকিত করতে চাই, সেটি আলোকিত করতে হলে শুধুমাত্র যে আমরা টেক্সট বই, যেটা আমরা পরীক্ষায় লিখে জিপিএ 5 পাই, সেটা দিয়ে কিন্তু আলোকিত করা যাবে না। এটার জন্য কিন্তু আমাদের সমাজের দিকে তাকাতে হবে, সমাজের গভীরে আমাদের অন্তর্দৃষ্টি রাখতে হবে, আমাদের রাজনীতি বুঝতে হবে, আমাদের অর্থনীতি বুঝতে হবে, আমাদের ইন্টারন্যাশনাল রিলেশন বুঝতে হবে, ইত্যাদি ইত্যাদির মধ্য দিয়েই কিন্তু আমাদেরকে আমাদের মননকে আলোকিত করতে হবে। সুতরাং মেধা এবং মনন এই একই সঙ্গে আমাদের আলোকিত করতে পারলেই কিন্তু আমরা বলতে পারবো যে আমরা আসলে শিক্ষিত হয়েছি। আলহাজ ব্ল্যাক হোসেন শিক্ষাবৃত্তি আমাদের ছাত্রদের সেই সুযোগটা করার দেওয়ার চেষ্টা করেছে। এখানে প্রায় 10 লক্ষ টাকার একটা সাপোর্ট কিন্তু আমাদের এই কুষ্টিয়াবাসীর জন্য ওনারা ব্যবস্থা করেছেন। এটি খুবই বড় একটা উদ্যোগ। আমি বিশেষ করে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের কর্ণধার আমাদের আলহাজ বশির আহমেদ, ওনাকে বিশেষভাবে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আমি শিক্ষা পরিবারের একজন মানুষ, আমি জানি যে ছাত্রদের আসলে আর্থিক কি পরিবার সংকটের মধ্যে দিয়ে যেতে হয়। আমরা ছাত্রদের সঙ্গে মিশি, ছাত্ররা আমাদের কাছে এসে বলে, স্যার আমার নানামুখী সংকট থাকে। তারা আসলে একটা উচ্চশিক্ষাটা কি, উচ্চশিক্ষা হলো আমি যদি ঠান্ডা মাথায় একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই যদি পড়াশোনাটা না করতে পারি, তাহলে কিন্তু পড়াশোনাটা মানে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়াটা খুব কঠিন। আমাদের যেহেতু বললাম নানামুখী সংকট আছে বাংলাদেশের পার্সপেক্টিভে আমার নানামুখী সংকটের মধ্যে যেতে হয়। এর মধ্যে অন্যতম সংকট হলো অর্থনৈতিক সংকট। এখন যদি আমি পড়াশোনা আমার টেক্সট বই না পড়ে, অন্যান্য বই না পড়ে আমি টিউশনের পিছনে ছুটি, আমি যদি অন্যান্য ব্যবসা করার পেছনে ছুটি, আমি ফ্রিল্যান্সিং এর পিছনে ছুটি, তাহলে কিন্তু আমার মানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাটা বাধাগ্রস্ত হয়। তো সেই বাধাগ্রস্ত যাতে না হয়, আমরা মোটামুটি যেন সাপোর্ট পেতে পারি, সেই ব্যবস্থা কিন্তু করেছে এই শিক্ষাবৃত্তি। সেই জন্য আমি এই শিক্ষাবৃত্তির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি একজন শিক্ষা পরিবারের সদস্য হিসাবে।
এখানে মঞ্চে উপস্থিত আছেন যারা অতিথি, সকলকেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা এই শিক্ষাবৃত্তি পাওয়ার যোগ্যতা অর্জন করেছে, আজকে যে 50 জন শিক্ষার্থী খারাপ আমাদের কুষ্টিয়া জেলার, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। আরেকটি কথা বলে শেষ করব, মন তুমি জানো না, জীবন জমিন রইল পতিত, আবাদে বলতে শোনা। আসলে জীবন একটা জমিনের মতো, একে আবাদ করতে হয়। একজন কৃষক যেমন তার জমিতে ভালো ফসল ফলাতে গেলে কখন সেচ দিতে হয়, কখন লাঙল দিতে হয়, কখন সার বিষ দিতে হয়, কখন নিড়ানি দিতে হয়, ইত্যাদি ইত্যাদি জেনেই কিন্তু ভালো ফসল ফলাতে হয়। তেমনি ভাবে আমরা যদি আবার জীবনকে সফলতা আনতে চাই, তাহলে আমাদের বুঝতে হবে যে কিভাবে আমার জীবনকে আবাদ করব। আমাদের সেই কষ্ট সহ্য করতে হবে, আমাদের জীবনকে লাঙল দিতে হবে, জীবনকে সেচ দিতে হবে। সেই পরিশ্রম করেই কিন্তু আমাদের জীবনকে সফলতার দিকে নিয়ে যেতে হবে। আসলে অনেক কথা বলার থাকে, সুযোগ আসলে কম। এখানে আমাদের অনেক অতিথি আছে, ওনারাও ভালো ভালো কথা বলবেন, আমরা ওনাদের কথা শুনবো। আমি বেশি কথা বলবো না, আমি শুধু আমাদের বাংলাদেশের সকল তরুণ, সকল শিক্ষার্থী উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, মেধা মননে আলোকিত হোক, সেই ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশা রেখে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।